আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। শুরুতেই জানিয়ে দিচ্ছি বিআরবি কেবল সংবাদ শিরোনাম। পচে গেছে ভারত থেকে আসা বেশিরভাগ পেঁয়াজ, ব্যবসায়ীদের মাথায় হাত। ক্রেতা সংকটে দাম কমাচ্ছে বিক্রেতারা, ৫% আমদানি শুল্ক প্রত্যাহার। করোনার ব্যবসা বাণিজ্য চাঙা রাখার সব ব্যবস্থা নিয়েছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ব্যাংকগুলোকে সঠিক নিয়মে চলার নির্দেশ। খালেদা জিয়ার আরও 4 মামলার স্থগিতাদেশ আপিলে বহাল। বিএনপির সমালোচনার কারণে আবারও তাকে কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। রিজেন্ট শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় 28 সেপ্টেম্বর। সাবেক ইউএনও ওয়াহিদা ও তার বাবার উপর হামলার দায় স্বীকার রবিউলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের নিষেধাজ্ঞায় 5 দিন বন্ধের পর শনিবার থেকে দেশে আসা পেঁয়াজের বেশিরভাগই পচে নষ্ট হয়ে গেছে। ফলে পেঁয়াজ খালাস করতে গিয়ে ব্যবসায়ীদের মাথায় হাত। স্থলবন্দর এলাকায় 50 কেজি পেঁয়াজের বস্তা বিক্রি হচ্ছে মাত্র 100 টাকায়। এদিকে মাগুরা সহ দেশের বাজারগুলোতে কাটছে না পেঁয়াজের দরের অস্থিরতা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হিলি স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় পেঁয়াজ খালাস করতে গিয়ে ব্যবসায়ীদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। নিষেধাজ্ঞার গ্যারাকলে পড়ে আমদানি করা বস্তাবন্দি এসব পেঁয়াজ পারাপারের অপেক্ষায় থেকে পৌঁছে গেছে। ফলে পানির দরে বেচতে হচ্ছে এই পেঁয়াজ। পেঁয়াজ তো আসে না ভারত থেকে, পেঁয়াজের জুস পাঠাইছে ভারত, যে জুস দিয়ে এখন বাংলাদেশকে গোটা বাংলাদেশকে ধুয়ে দিবে। পেঁয়াজের তো যে অবস্থা, পচে গেছে, পোকা হয়েছে, বাজারে দাম বিধায় এখানে আসে দেখছি তো পেঁয়াজের খুব খারাপ অবস্থা। কিনলাম পানি পেঁয়াজ আর পালাম হলো পানি। তো আমাদের একটা বড় দুঃখ, যদি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যদি একটু জোর তদবির করা যেত, তো এই ক্ষতিগুলো ইম্পোর্টাররা হতো না। এদিকে একদিন পর আবারও বন্ধ হয়ে গেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শর্ত সাপেক্ষে 5 দিনের মাথায় শনিবার 31 ট্রাক ভর্তি 721 মেট্রিক টন পেঁয়াজ ভোমরা স্থলবন্দরে ঢোকে। এখনও ভারতের গোজাডাঙ্গা বন্দরে 2 শতাধিক পেঁয়াজ বোঝাই ট্রাক দেশে আসার অপেক্ষায়। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়েও আমদানিকৃত পেঁয়াজের ট্রাক আসেনি। ফলে লোকসানের চিন্তায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। অন্যদিকে মাগুরায় পেঁয়াজের দাম ওঠানামার কারণে বেচাকেনাও কমে গেছে। গত সপ্তাহের সোমবার পর্যন্ত মাগুরার খুচরা বাজারে দেশি পেঁয়াজ সর্বোচ্চ বিক্রি হয়েছে 60 থেকে 65 টাকা কেজি দরে। 3-4 দিনের ব্যবধানে সেই পেঁয়াজ বিক্রি শুরু হয় 80 টাকা দরে। দিন কয়েকের মধ্যেই কেজিতে 20-25 টাকা বেড়ে পেঁয়াজের দর গিয়ে ঠেকে 90 থেকে 100-তে। এলসি মালের কথা যেই শুনেছে গৃহস্থরা একটু চাপাই দিয়েছে, এই জন্যই বাজারটা একটু উদ্যোগতি দিক। দাম ছিল 50-55 টাকা, আবার 4-5 দিন পরে এসে আবার দাম বেড়ে গেল 80 টাকা, 60 টাকা, 70 টাকা। তবে পেঁয়াজের মূল্য কমতে শুরু করেছে ফরিদপুরের হাট বাজারে। এরই মধ্যে কেজি প্রতি কমেছে 10 টাকা। নাসরিন গীতি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে পেঁয়াজের পাইকারি খুচরা 2 বাজারেই এখন ক্রেতার হাহাকার। একদিকে ক্রেতা সংকট, আরেকদিকে পর্যাপ্ত সরবরাহের কারণে পচনশীল এই পণ্যটির দাম না কমে উপায় নেই বিক্রেতাদের। বাজার তদারকিতে আজও রাজধানীতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের 6টি টিম। আতঙ্ক কোনো পণ্যের দাম বাড়ার বড় কারণ, পেঁয়াজের ক্ষেত্রেও তাই হয়েছে। সরকার কিংবা পরিসংখ্যান যেখানে বারবার বলছে দেশে আপাতত পেঁয়াজের সংকট নেই, তারপরও ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করেছে। শুধুই আতঙ্কে হুমড়ি খেয়ে পড়েন ক্রেতারা, যার ফলাফল পেঁয়াজের বর্তমান মূল্যবৃদ্ধি। তবে আসার কথা, পর্যাপ্ত সরবরাহের কারণে কমে আসছে পেঁয়াজের দাম। আগে বেচে 100 টাকা কেজি, 500 টাকা পাল্লা, তাতে বাজারে ভরপুর কাস্টমার ছিল। এখন 70 টাকা বেশি বাজারে, তাও বাজারে কাস্টমার নেই। বেশির কারণে 1 কেজি কিনলাম, পরবর্তীতে কমে তারপর আবার কিনবানি বেশি করে। লোকজন কিনতে কম, কালকে ছিল 80 টাকা, আজকে 75 টাকা। পাইকারি বাজারেও ক্রেতাদের তেমন উপস্থিতি না থাকায় দাম কমাতে বাধ্য হচ্ছেন বিক্রেতারা। বেচা কেনার কারণে বাজারটা আসলে মূলত বাড়িয়ে গেছিল, এখন কাস্টমার নাই, বাজার আস্তে আস্তে কমে যাচ্ছে। আমরা বিক্রি করতে না পারি, ক্রেতা যদি না পাই, তাহলে অল টাইম দাদা কতদিন বসে থাকবো। আর যেমন আজ 3 দিন বসে রয়েছি 5 বস্তা পিস নিয়ে, পাবনা থেকে 1 কেজি পিসও কিনাই নেই, কাস্টমার নেই, বেচবো কার কাছে। আমার অনেক টাকা লস হয়ে যাচ্ছে। আমি গতকালকে আসছি, দাম দিয়ে পেঁয়াজ কিনে, এখানে তো মানে বেচা কেনাই নাই। যে দামে কিনছি আমরা, তাতে এখন মনে করি 4-5 টাকা লোকসান হচ্ছে। এই পেঁয়াজটা ধরেন 58 টাকার উপরে পড়তায়,
আমরা আজ বেচছি 53, 54, 55 এইভাবে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের প্রভাব পড়েছে বাজারে। অলরেডি 7টা দেশ থেকে কিন্তু আমাদের পেঁয়াজ আমদানি হচ্ছে এবং এইগুলো পৌঁছালেই এবং আপনি দেখবেন যে পেঁয়াজের বাজার স্থিতিশীল হয়ে গেছে এবং ইতিমধ্যে দেখেন আপনারা আজকে যেটা আমরা দেখলাম যে আজকে সর্বোচ্চ 74 টাকা করে আপনার দেশি পেঁয়াজটা বিক্রি হচ্ছে। দাম নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জিএম হাসান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে পেঁয়াজের বাজারের চলমান অস্থিরতার মধ্যে আমদানিতে 5% শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। অর্থমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর আগে গত বুধবার শুল্ক প্রত্যাহারের আভাস দিয়ে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, পেঁয়াজের উপর বিদ্যমান 5% আমদানি শুল্ক প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। দাম বৃদ্ধির প্রবণতা দেখে বাণিজ্য মন্ত্রণালয় চলতি মাসের শুরুর দিকে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে চিঠি পাঠিয়ে পেঁয়াজের আমদানি শুল্ক প্রত্যাহারের অনুরোধ জানায়। তখন তা নাকচ করলেও এবার পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহারে রাজি হয়েছে এনবিআর। ব্যাংকগুলোর জন্য ক্ষতিকর কোনো আইন করা হবে না, তবে এই সেক্টরকে সঠিক পথে চলতে হবে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সামনের শীতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে, তা মোকাবেলায় সকলকে প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে 165 কোটি 60 লাখ টাকা অনুদান দিয়েছে দেশের 34টি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে প্রধানমন্ত্রী কল্যাণ তহবিলে অনুদান দিয়ে সহায়তা করায় ব্যাংক মালিকদের প্রশংসা করেন, আশ্বাস দেন যে কোনো সহযোগিতার। ব্যাংকগুলি যাতে ভালোভাবে চলে আমরা সেটাই চাই। সেই ক্ষেত্রে অবশ্যই ব্যাংকের আইন বা যা কিছু আমরা করি, আপনারা যখন যে দাবি টাবি আনেন যেটা যুক্তিসঙ্গত সেগুলো আমরা সবসময় বিবেচনা করি দেখি। যদি সমস্যা থাকে অবশ্যই সমস্যা যাতে না হয় সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। তো আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে ব্যাংকটা যেন ভালোভাবে চলে সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আর কিছু কিছু ব্যাংক আছে অতি দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে অনেক সময় মার্চ করাতে হয়। তো সেটা তো বিবেচনা করে দেখতে হবে যে কোনটা ঠিকমতো চলছে বা কোনটা চালাতে পারছে কিনা, বা সেগুলি বিবেচনা করেই করা হবে, অবিবেচনা করে কিছু করা হবে না। করোনা মোকাবেলার পাশাপাশি সরকার ব্যবসা বাণিজ্য চাঙ্গা রাখার চেষ্টা করছে জানিয়ে শীতে তা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি। এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেই জন্য হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। মহামারী থেকে দেশের মানুষকে রক্ষার পাশাপাশি জনগণের সেবায় সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যত বেশি প্রাইভেট ব্যাংক। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বেগম খালেদা জিয়ার নাশকতার 3 ও মানহানির এক মামলায় কার্যক্রমের স্থগিতাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। মামলাগুলো সচল চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে রবিবার বিচারপতি ইমান আলীর নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে হাইকোর্টের রুল শুনানি করতে বলা হয়েছে। এই 4 মামলার মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় নাশকতার 3টি এবং মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের একটি মামলা। 2014 সালের নির্বাচনের আগে ও পরে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগে বেগম জিয়াকে হুকুমের আসামি করে নাশকতার মামলাগুলো দায়ের করা হয়। এ নিয়ে বিএনপি নেত্রীর 12 মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ বহাল রাখলেন আপিল বিভাগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের হাকডাক আর তর্জন গর্জনই শুধু শোনা যায়, বর্ষণ দেখা যায় না, যাবেও না। এদিকে বিএনপি নেতাদের সমালোচনার কারণে ভবিষ্যতে বেগম জিয়াকে আবারও কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে বিআরটিএর বিশেষ সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার হটানোর ঘোষণা দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে থাকেন বিএনপির নেতারা।
দলটির আন্দোলন পারস্পরিক অবিশ্বাস, কলহ, মিথ্যাচার ও নেতিবাচক রাজনীতির চক্রে আবদ্ধ বলেও মন্তব্য তার। গত 10 বছরে অধিক সময় ধরে বিএনপির আন্দোলনের অনেক হাঁক ডাক এদেশের মানুষ শুনেছে, অথচ রাজপথে তারা তাদের নেত্রীর মুক্তির দাবিতেও 500 লোকের একটি বিক্ষোভ মিছিল দেখাতে পারেনি। তর্জন গর্জনই শুধু শুনেছি, কিন্তু বর্ষণ দেখিনি। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, জামিন না পেলেও মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে প্রদত্ত সিআরপিসির ক্ষমতা বলে তাকে মুক্তি দিয়েছেন প্রথমে 6 মাস, আরও 6 মাস সেটি বর্ধিত করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের উচিত ছিল এই মহানুভবতার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানানোর, কৃতজ্ঞতা জানানো। সেটির পরিবর্তে তিনি যে কথাবার্তাগুলো বলছেন বা তাদের অন্য নেতারা যে কথাবার্তাগুলো বলছেন, এতে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী মহানুভবতা না দেখালে বরং ভালো হতো, তাকে আবার কারাগারে পাঠানো হোক, এই দাবি উঠে কিনা সেটি হচ্ছে বড় প্রশ্ন তাদের বক্তব্যের প্রেক্ষিতে। বিএনপির মুখে গুম খুনের অভিযোগ শোভা পায় না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। আবারও মাঠের রাজনীতিতে সক্রিয় হচ্ছে বিএনপি। দলটির নেতারা জানিয়েছেন, সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে আবারও দলীয় কর্মকাণ্ডে নামবেন তারা। করোনা পরিস্থিতির আরও উন্নতি হলে পুরোদমে শুরু হবে আন্দোলন কর্মসূচি। করোনায় থমকে গেছে দেশের রাজনৈতিক অঙ্গনও। দলীয় কর্মকাণ্ড স্থগিত রাখে বিরোধী মতের বড় দল বিএনপিও। তবে এ সময়টায় ত্রাণ নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে দলটির নেতাকর্মীরা। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আবারও সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি। বৈশ্বিক মহামারী করোনার কারণে আমাদের যে সাংগঠনিক কার্যক্রম, তারপরে কমিটি গঠন, পুনর্গঠন প্রক্রিয়া, এটা স্থগিত করা হয়েছিল। তো সেই স্থগিতাদেশ কালকে প্রত্যাহার করা হয়েছে। দলের জাতীয় স্থায়ী কমিটির যে সভা হয়েছে, সে সভায় সিদ্ধান্ত হয়েছে সেই অনুযায়ী আজ থেকে কার্যক্রম শুরু হবে। উপচে পড়া নেতাকর্মীরা একটা কোনো সভায় গেল, এগুলোকে আমরা অ্যাভয়েড করে স্বাস্থ্যবিধি মেনেই আমরা কর্মকাণ্ড কার্যক্রম চালিয়ে যাব। রাজনৈতিক যে কর্মসূচি থাকে সেগুলো আমাদের অব্যাহত থাকবে। উপযুক্ত সময়ে মাঠের কর্মসূচি দেওয়ার কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাঠে নামার তো আপনার এটা প্রয়োজনে তো যে কোনো সময় শুরু হতে পারে। ইট ডিপেন্ডস যে আমরা কখন সে ব্যাপারে উপযুক্ত সময়টাকে বেছে নেব। করোনা পরবর্তীতে রাজনীতির চেহারা কি হবে, এটা শুধু আমার বক্তব্য নয়, গোটা পৃথিবীতেই আপনার রাষ্ট্রবিজ্ঞানীরা, দার্শনিকেরা আছেন, তারা কিন্তু বলছেন যে পলিটিক্স উইল বি ডিফারেন্ট, রাজনীতি ভিন্ন রকম হবে এবং এখনকার বিশ্ব আর করোনা পরবর্তী বিশ্ব একরকম থাকবে না। মুক্ত বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র ফিরিয়ে আনাই বিএনপির সামনে মূল চ্যালেঞ্জ বলে মনে করেন দলটির নেতারা। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহিদ করিমের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় হবে 28 সেপ্টেম্বর। অস্ত্র আইনে তার সর্বোচ্চ যাবজ্জীবন শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। তবে শাহিদের আইনজীবীর দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। করোনা টেস্ট জালিয়াতি সহ প্রতারণার নানা অভিযোগে গত 15 জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহিদ করিমকে গ্রেফতার করে র্যাব। অনেক মামলার মধ্যে ডিবির করা অস্ত্র মামলায় রবিবার আদালতে তোলা হয় শাহিদকে। তার আইনজীবীর যুক্তি উপস্থাপনের পর 28 সেপ্টেম্বর রায় ঘোষণার তারিখ দেন বিচারক ইমরুল কায়েস। 14 সাক্ষীর মধ্যে সাক্ষ্য দিয়েছেন 11 জন। সবাই শাহিদের বিরুদ্ধে আদালতে তথ্য প্রমাণ দিয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। এই আর্মস তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে, এটা প্রত্যেকটা সাক্ষী তারা বলে গেছে। অতএব এখানে কোনো সাজানোর কোনো ঘটনা না। আমরা সন্দেহাতীতভাবে এই মামলাটা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আমরা আশা করব এবং এটা আমাদের দাবিও যে এই আসামির সর্বোচ্চ যে সাজা যাবজ্জীবন সেটি প্রদান করা হোক। সাক্ষ্যের দুর্বলতা ছিল বলে দাবি শাহিদের আইনজীবীর। তারা বলছেন যে অস্ত্র এবং অন্যান্য মালামালটা উদ্ধার হয়েছে গাড়ির ভিতর, আর পাবলিক সাক্ষীরা বলছে গায়ের ব্যাগডালা পিছনের থেকে। উপস্থাপিত সাক্ষী এবং প্রমাণ রাষ্ট্র প্রমাণ করতে ব্যর্থ হয়েছে বিদায় এবং আসামি আমি ন্যায় বিচার আদালতে প্রার্থনা করছি।
এদিকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ 5 অক্টোবর। ন্যায় বিচারের আশা করছেন আবরারের বাবা। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত হয়, সেটাই আমি আশা করি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ধর্ষণ মামলায় আসামি মজনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটের সাবেক ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার চাঞ্চল্যকর ঘটনার দায় স্বীকার করেছে রবিউল ইসলাম। 2 দফায় 9 দিন রিমান্ড শেষে আজ রবিবার রবিউল আদালতে 164 ধারায় জবানবন্দি দেয়। তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইমাম জাফর জানান, ঘোড়াঘাট ইউএনও অফিসের সাময়িক বরখাস্ত মালি ও মামলার একমাত্র আসামি রবিউল রিমান্ডে থাকাকালীন সময়ে পুলিশের কাছে ঘটনার দায় স্বীকার করে এবং আদালতে এই বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হয়। রবিবার সকাল 10টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে তাকে নেওয়া হয়। প্রায় 5.5 ঘন্টা ধরে দেওয়া জবানবন্দি রেকর্ড শেষে রবিউলকে আবারও কারাগারে পাঠায় আদালত। গত 9 সেপ্টেম্বর তাকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনা সহ বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে নেওয়ার সিদ্ধান্তগুলো বাস্তবায়ন নিয়ে সংশয়ে বিশেষজ্ঞরা। বিজিবির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মইনুল ইসলামের মতে, সীমান্তে নিরস্ত্র মানুষকে হত্যা করা মানবতা বিরোধী অপরাধ। আর সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বলেন, রাজনৈতিক সদিচ্ছা না থাকলে থামবে না সীমান্ত হত্যা। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি 2020 সালের প্রথম 6 মাসে সীমান্তে 25 জন বাংলাদেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে 21 জনেরই মৃত্যু হয়েছে বিএসএফের গুলিতে। আর 2019 সালে বিএসএফের হাতে প্রাণ হারিয়েছিলেন 43 জন বাংলাদেশি, যাদের মধ্যে 37 জন গুলিতে আর বাকি 6 জনকে নির্যাতন করে মারা হয়। এমন পরিস্থিতি বছরের পর বছর চলে আসলেও প্রতিবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার অঙ্গীকার করা হয়। এবারের বৈঠকেও সীমান্ত অপরাধ দমন এবং আন্তর্জাতিক সীমানার অলঙ্ঘনীয়তা বজায় রাখতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে সম্মত হয়েছে বিএসএফ, যদিও সংশয় রয়েছে অনেকের মধ্যেই। সীমান্তের চোরাচালান বা এই ধরনের সাথে যে কোনোভাবেই হোক, সন্ত্রাসী যাক যেই যাক, তাকে গুলি করে মেরে ফেলার অধিকার কোন আইনে আছে? এটা মানবতা বিরোধী একটা অপরাধ কিন্তু, এবং সেই ধরনের অপরাধে যদি বিচারে অন্য কোনো শাস্তি থাকে, সেই বিচার হোক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কোনো একটা অপরাধ সংগঠিত হয়নি বা হয়েছে যেটা কিন্তু মৃত্যুদণ্ড না, মৃত্যুদণ্ড হলেও কিন্তু বিএসএফের কোনো অধিকার নাই সেই মৃত্যুদণ্ড কার্যকরী করা। যে মৃত্যুদণ্ডের মতো কাজ করছে, তুমি তাকে মেরে ফেলো, এটা পৃথিবীতে কোনো আইনে বলে এটা? এই ধরনের প্রতিশ্রুতি তো ডিজি বিএসএফ বা ডিজি বিজিবি না, ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে কিন্তু এই ধরনের আশ্বাস এসছে আগে, এবং সেটা প্রায় 10 বছর আগে এসছে। তো কাজেই 10 বছরে কিন্তু অবস্থার খুব একটা উন্নতি হয়নি। বিশ্লেষকরা জানান, বিশ্বের বিভিন্ন সীমান্তে নানা ধরনের অপরাধ হলেও বাংলাদেশ ভারত সীমান্তের মতো এত মানুষ হত্যা হয় না। এই ধরনের ঘটনা ঘটলে বলেন তারা যে আমাদের এখান থেকে যারা যায় বা যারা এই ধরনের অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তারা তাদের উপর আক্রমণ করেন, কিন্তু এটা বস্তুনিষ্ঠ কোনো তথ্য উপাত্ত এখনো পর্যন্ত নাই। ভারতের দিক থেকে যদি তারা আরেকটু সহানুভূতিশীল হয়, তাহলে আমার ধারণা শূন্যের কোঠা নামিয়ে আনবার যে কথাটা বলা হচ্ছে সেটা বাস্তবায়ন সম্ভব। সীমান্তে হত্যা যেগুলি হচ্ছে, তাহলে সেভাবে পোস্টমর্টম রিপোর্ট হোক, আমরা জানতে পারি তার সাথে কী কী জিনিস সিজার হলো। যদি সন্ত্রাসী হয়, তাহলে তার হাতে একটা অস্ত্র থাকবে, অস্ত্র না হলেও তার নাম সন্ত্রাসী তালিকা থাকবে। সীমান্তে যারা দায়িত্ব পালন করছে বিএসএফ, তাদের উপরে দিল্লির নিয়ন্ত্রণটা কতটুকু বা কলকাতার নিয়ন্ত্রণই কতটুকু? এটা কি কমান্ড ফেলিয়ার, দায়িত্ব পালনে অবহেলা বা অধস্তন কর্মকর্তাদের অনীহার কারণটা তারা এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না? সীমান্ত হাটে গরুসহ বিভিন্ন পণ্যের বৈধ বাণিজ্যের ব্যবস্থা করা গেলে অপরাধ অনেকটাই কমে যাবে বলে মনে করে বিশ্লেষকরা। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম এ খানের 6ষ্ঠবারের নিয়োগ প্রস্তাবকে অনৈতিক এবং বিধি বহির্ভূত বলেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
তাকসিমের দুর্নীতির দ্রুত বিচার চেয়ে যোগ্য অন্য কাউকে এই পদে নিয়োগের দাবিও জানিয়েছেন তিনি। এদিকে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় এমডি নিয়োগের দাবি করেছেন ওয়াসার বোর্ড সদস্য হাসিবুর রহমান মানিক। শুরুটা 2009 সালে বর্তমান সরকারের প্রথম মেয়াদে। এরপর আর কোনো আলোচনা সমালোচনা কিংবা বাধাই ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরাতে পারেনি তাকসিম এ খানকে। কখনো ওয়াসা বোর্ডকে ম্যানেজ, কখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়কে কবজা করে গত 11 বছর যাবৎ ঢাকা ওয়াসার সর্বোচ্চ নির্বাহী পদটি দখলে রেখেছেন তিনি। সর্বশেষ 2017 সালে পঞ্চমবারের মতো এই পদে পুনর্নিয়োগ পান তাকসিম খান। সামনের মাসের 14 তারিখে মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাৎ গত শনিবার অনলাইনে বোর্ড সভা ডেকে তাকে একই পদে পুনর্নিয়োগের প্রস্তাব করেছে ওয়াসা বোর্ড। কয়েকজন সদস্যের বিরোধিতা সত্ত্বেও তাকসিম খানের পুনর্নিয়োগের প্রস্তাব এরই মধ্যে পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। এই চর্চা দুর্নীতিকে আরও উস্কে দেবে বলে মত টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের। এই বিষয়টি যেভাবে এই প্রক্রিয়াজাত করা হয়েছে সেখানে স্বচ্ছতা ছিল না, কারণ কোনো প্রকার বিজ্ঞপ্তি প্রদান করা হয়নি। আমরা মনে করি যে এই ধরনের প্রস্তাবনাকে গ্রহণ করা সরকারের যে স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার এবং দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার ঘোষণার রয়েছে তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। বোর্ডের সুপারিশের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম খানের পুনর্নিয়োগের বিরোধিতা করেছেন সদস্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর হাসিবুর রহমান মানিক। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ করার পক্ষে অবস্থান তার। যদি তার থেকে ভালো থাকে সে আসতে পারে, আবার সে যদি এর থেকে ভালো সে তো থাকবেই। এটা হলো সম্পূর্ণ ভোটের মধ্যে আপনার সিভি জমা নেওয়ার পর যাচাই বাছাই করার পর এরপর তাকে ভোটে ডাকা, তাদের নেওয়া ইন্টারভিউ নেওয়া, এরপর নিয়োগ করা, এরপর মন্ত্রণালয়ে প্রেরণ করা, সেটা হলো একটা নিয়মের মধ্যে থাকে। এখন সেই নিয়মটাই আমি বলেছি। এখন সেটা নিয়ম মানবে কি মানবে না এটা ভোটের সম্মানিত সভাপতি সাহেব আছেন সে বুঝবেন। ঢাকা ওয়াসায় অনিয়মের মাধ্যমে নিয়োগ এবং দুর্নীতির সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। যদি কোনো ত্রুটি বিচ্যুতি চিহ্ন হয়ে থাকে, কোনো দোষী সাব্যস্ত হয়, তাহলে যেন বিচারের আওতায় আনা সম্ভব হয়। একই সাথে তা যে দুর্নীতির অভিযোগগুলো রয়েছে সেগুলোর তদন্ত অবশ্যই সম্পন্ন করতে হবে। একজন যোগ্য দক্ষ ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে ঢাকা ওয়াসাকে স্বচ্ছ, সুন্দর, গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করার আহ্বান জানান তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতির মামলায় জামিন পায়নি টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস। দুর্নীতি দমন কমিশনের করা মামলায় জামিন আবেদন নাকচ করেছে আদালত। রবিবার সকালে শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রায় 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপের বিরুদ্ধে এই মামলা হয়। দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, শুনানিতে আদালতকে বলা হয় আসামি জামিনে গেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে। এজাহারে আসামি প্রদীপের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আবেদন করা হয়েছে তার সম্পত্তি ক্রোকেরও। তবে প্রদীপের আইনজীবী এসব মিথ্যা ও ষড়যন্ত্র উল্লেখ করে জামিন মঞ্জুরের জন্য আর্জি জানান। 14 সেপ্টেম্বর দুদকের করা এই মামলায় শুনানি শেষে প্রদীপকে গ্রেফতার দেখায় আদালত। এই মামলায় প্রদীপের স্ত্রী চুমকিও আসামি। প্রদীপ কারাগারে যাওয়ার পর থেকে চুমকি পলাতক রয়েছে। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার কারাগারে আছে টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ। মাননীয় আদালত শুনানিতে জামিন আবেদন নামঞ্জুর করেছেন। এরপরে যে বিষয়টা হচ্ছে যে ওনারা আগের পেন্ডিং ছিল তার চিকিৎসার বিষয়ে মাননীয় আদালত অ্যাজ পার জেল কোড চিকিৎসা ব্যবস্থা করার জন্য সেটা নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে যে অভিযোগটা আসছে সেটা হচ্ছে যে তার স্ত্রীকে বোধহয় সহায়তা করেছে এরকম এগুলি করার জন্য, এইরকম একটা ভাষা দিয়ে তাকে একটা জড়ানোর চেষ্টা করা হয়েছে মাত্র। করোনায় দেশে আরো 26 জনের মৃত্যু হয়েছে। তাদের 17 জন পুরুষ ও 9 জন নারী। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 4939 জনে। রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে 11,591টি নমুনা পরীক্ষায় 1,544 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো 3,48,916 জনে। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,179 জন। মোট সুস্থ হয়েছেন 2,56,565 জন। দেশে করোনা শনাক্তের হার 13.32%, সুস্থতার হার 73.53 ও মৃত্যুর হার 1.42%।
নারায়ণগঞ্জে মসজিদে অগ্নিকাণ্ডের ঘটনায় বিদ্যুতের মিস্ত্রি মোবারককে গ্রেফতার করেছে সিআইডি। নেওয়া হয়েছে 2 দিনের রিমান্ডে। শনিবার রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার দুপুরে মোবারক হোসেনের 5 দিনের রিমান্ড আবেদন করে সিআইডি। আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নারায়ণগঞ্জ সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার হারুনুর রশিদ জানিয়েছেন, বাইতুস সালাহ জামে মসজিদে 2টি বৈদ্যুতিক সংযোগ রয়েছে, এর মধ্যে একটি অবৈধ। সেই সংযোগ সহ মসজিদের ওয়ারিংয়ের কাজ করছিলেন মোবারক। ক্লেমন খেলার সংবাদ। বাফুফে নির্বাচন, জাতীয় দলের র্যাঙ্কিং উন্নতি, নিজস্ব ফুটবল স্টেডিয়াম তৈরি, নারী ফুটবল উন্নয়ন সহ 36 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। গত 3 মেয়াদে অসম্পন্ন কাজগুলো এবার শেষ করতে কাউন্সিলরদের কাছে ভোট চেয়েছেন কাজী সালাউদ্দিন। 2020 সালের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান 150-এর নিচে আনার লক্ষ্য সালাউদ্দিনের। জেলা পর্যায়ে লিগ করতে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। আগামী 3 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনকে সামনে রেখে 5 ভাগে সাজানো সম্মিলিত পরিষদের 36 দফা ইশতেহার। সেখানে র্যাঙ্কিং উন্নতির পাশাপাশি জাতীয় দলকে নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, আধুনিক মানের জিমনেশিয়াম তৈরি, ঘরোয়া ও নারী ফুটবল উন্নয়ন প্রকল্প সহ গুরুত্ব পেয়েছে সাফ চ্যাম্পিয়নশিপ ও এসএ গেমসে শিরোপা পুনরুদ্ধারে বিভিন্ন উদ্যোগ নেওয়ার বিষয়। ফুটবল দলকে 150-এর কাছাকাছি এবং বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলকে 90-এর কাছাকাছি উন্নীত করা সম্ভব হয়। নিজস্ব ফুটবল স্টেডিয়াম না থাকায় জাতীয় দলের উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছে দাবি কাজী সালাউদ্দিনের। গত 12 বছরে বিভিন্ন ব্যর্থতার কারণ হিসেবে দাঁড় করিয়েছেন আর্থিক সংকটকে। যদিও এবার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে আত্মবিশ্বাসী তিনি। আমাদের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা ছিল, আমরা প্রায় 3 বছর কোনো ফিফা ফ্রেন্ডলি খেলতে পারি। আমার দেশে একটা কমপ্লায়েন্স ফুটবল স্টেডিয়াম নাই। আপনার কাছে কোনো টিম আসে না, ফিফা আপনাকে কোনো খেলা দিতে পারে না, বিকজ কমপ্লায়েন্স নাই স্টেডিয়াম। এইগুলো আমরা করব। এইবার কেন কনফিডেন্টলি বলা হয়েছে, বিকজ টাকাটা অর্গানাইজ আছে যেই জন্য। ফুটবল উন্নয়নে সালাউদ্দিন পাশে পাচ্ছেন সহসভাপতি প্রার্থী নতুন মুখ কর্পোরেট ব্যক্তিত্ব আতাউর রহমান মানিক ও ইমুল হাসানকে। ফিনান্সিয়ালি সালাম্বা যেটা বলেছেন, আমার মনে হয় সেটা ঘাটতি হয়তো গত কয়েক বছরে ছিল। তো আমরা যেহেতু একটা কর্পোরেট হাউস থেকে প্রতিনিধিত্ব করি, আমরা চাইব সেই ঘাটতিটুকু যেন না থাকে, যেন কাজ করতে সুবিধা হয়। এটা বাস্তবায়ন করা সম্ভব, শুধু সে বিষয়গুলোই আমরা এখানে নিয়ে আসছি। সরকারের সাথে আমরা লিয়াজও করে আমরা কমপ্লায়েন্স স্টেডিয়াম তৈরি করবো ইনশাআল্লাহ। আন্ডার 16, আন্ডার 18 এরকম এজ লেভেল, ইভেন মেয়েদের ফুটবলারও ডিস্ট্রিক্ট থেকে ফুটবলার তৈরি করার আমরা চেষ্টা করি। করোনা সচেতনতায় এই অনুষ্ঠানে শুধু সাংবাদিকরাই উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে ক্লাব, জেলা ও অন্যান্য সংস্থার প্রতিনিধিদের কাছেও ইশতেহার উপস্থাপন করবে সম্মিলিত পরিষদ। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার জানিয়ে। পচে গেছে ভারত থেকে আসা বেশিরভাগ পেঁয়াজ, ব্যবসায়ীদের মাথায় হাত। ক্রেতা সংকটে দাম কমাচ্ছে বিক্রেতারা, 5% আমদানি শুল্ক প্রত্যাহার। করোনার ব্যবসা বাণিজ্য চাঙা রাখার সব ব্যবস্থা নিয়েছে সরকার, বলেছেন প্রধানমন্ত্রী। ব্যাংকগুলোকে সঠিক নিয়মে চলার নির্দেশ। খালেদা জিয়ার আরও 4 মামলার স্থগিতাদেশ আপিলে বহাল। বিএনপির সমালোচনার কারণে আবারও তাকে কারাগারে পাঠানোর দাবি উঠতে পারে, হুঁশিয়ারি তথ্যমন্ত্রী। রিজেন শাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলার রায় 28শে সেপ্টেম্বর। সাবেক ইউএনও ওয়াহিদা ও তার বাবার উপর হামলার দায় স্বীকার রবিউলের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশনে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।